মুহূর্তেই হইচই পড়ে গেল। অরু আর রুবি ছুটেছে জবেদা বেগমের শাড়ি আনতে। সাবিয়া ফোন বের করেছে, ভিডিও করবে। লিভিং রুমের টিভিতে মুন্নি বদনাম হুই গানটা প্লে করা হয়েছে। অন্যদিকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আকাশ, চোখে মুখে হতাশা। তার বেলায় এত জঘন্য কূটনৈতিক আচরণ কেন? এ তো অন্যায়। আজ ওয়েদার আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বৃষ্টি নামবে। সন্ধ্যা খুব করে ঝড়ঝাপটা শুরু হয়েছে। তীব্র বাতাস, একটু আগে বাতাস থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। ওয়েদার খুব ঠান্ডা। ওয়েদার ডিমান্ড দাঁড়ালো গরম গরম খিচুড়ি আর ভর্তা। জবেদা বেগম বাচ্চাদের চাহিদা অনুযায়ী রান্না বসিয়েছেন চুলোয়। আকাশের নাচ শেষ হতে পুনরায় গোল করে বসা হলো। এইবার অরু তন্ময়ের পাশে এসে বসেছে। সবার মধ্যেও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল। তন্ময় স্পষ্ট অনুভব করছে অরুর ছটফটানি। বৃষ্টি হচ্ছে তো তাই এখন রাত 2-3টের দিকে ওকে নিয়ে সরি বৃষ্টি হচ্ছে তো তাই এখনও অনেক খুশি। বৃষ্টি দেখলেই হলো, মেয়েটা খুশি। খুব পছন্দ করে মেঘলা আকাশ, শীতল বাতাস, তীব্র বর্ষণ। তন্ময়কে প্রায় ওকে নিয়ে বেরোতে হতো বৃষ্টির মধ্যে। রাত বিরেত বায়না ধরতো বৃষ্টিতে ঘুরবে। এমনও হয়েছে রাত 2-3টের দিকে ওকে নিয়ে বেরিয়েছে। গাড়ির কাচের সঙ্গে লেপ্টে থেকে বাইরের পরিবেশ মুগ্ধ নয়নে দেখেছে। 4-5 রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতলের মুখ থামলো তন্ময়ের সামনে। রুবি এই সুন্দর ওয়েদার একটা রোমান্টিক বাংলা শুনতে চাচ্ছিল, তাই তন্ময়ের ডেয়ার নেওয়ার সে তার ইচ্ছাটা বলে ফেললো। সাবিয়াও খুব করে রিকোয়েস্ট করলো, ভাইয়া প্লিজ একটা গান হয়ে যাক। অরুকেও ভীষণভাবে আগ্রহী দেখালো। তন্ময় চুপ হয়ে আছে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তার গানের গলা খুব ভালো। সেই সুবাদে ক্লাসরুমে তাকে প্রায়শই দাঁড়িয়ে বই রিডিং করতে হতো কিংবা পাঠ্য বইয়ের রচনা বলতে হতো। বন্ধু বান্ধবদের সামনেও কয়েকবার গান গাইতে হয়েছে। গিটার হাতে স্কুল কলেজে গানের প্রোগ্রামগুলোতেও গিয়েছে। তবে বড় হয়ে গান গাওয়াটা পাবলিকলি তার ইতস্তত লাগে, আনিজে একটা ভাব দেয়, তাই এ সচরাচর অ্যাভয়েড করে। তবে আজ গাওয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা দোলায় সে। তৎক্ষণাৎ শান্ত হয় লিভিং রুম। উদ্দীপনায় ঘেরা সবাই। তন্ময় রাশভারী গম্ভীর স্বরে গানের টান পড়লে হুস্কি শোনায়, খুবই সফট। আর বৃষ্টির শব্দের সঙ্গে শুনতে আলাদা ভালো লাগা, মাদকতা কাজ করছে। গান শুরু হতে সাবিহা মুখে হাত চেপে মিটিমিটি হাসতে থাকে। তার মুগ্ধ নজর পাশাপাশি বসা অরু তন্ময়ের পানে। এই পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা। গভীর রাত, বৃষ্টি এখনো প্রখর গতিতে বইছে। ঝপঝপ শব্দ চারিপাশ থেকে। হুটহাট মেঘ ডাকছে শব্দ করে। তন্ময়ের সাথে ঘুমোতে এসেছে দীপ্ত, আকাশ আর অয়ন। তিনজনই ঘুমিয়ে পড়েছে। তন্ময়ও নিদ্রায় ছিল। উঠেছে মাত্রই ওয়াশরুমে যাবে বলে। ওয়াশরুম সেরে বেরোতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার। সে লিভিং রুম পেরিয়ে ডাইনিং রুমে যাবে, সেই সময় শব্দ শুনতে পেল। ঝপঝপ বৃষ্টির শব্দ, সঙ্গে গানের গলা। গানের গলা খানা চিনতে ভুল হলো না। সেই তো, এই গান গেল রাতে। তন্ময় এগোয় তার মায়ের রুমের দিকে। দরজাটা চাপানো। বারবার বলেছিল দরজা লাগিয়ে ঘুমোতে। দরজাটা হালকা মেলতেই অরুকে দেখা গেল। বারান্দার দরজা মেলে বারান্দায় বসে দুহাত ও ভাঁজ করে ফোনের স্পিকার কানে ধরা। সেখান থেকেই গানটা বাজছে, আমি ভালোবাসি তোমাকে। লাইনটার সঙ্গে অরুও বিড়বিড় করে গাইছে। তন্ময় থমকে দাঁড়িয়ে রইল। পলক পড়ল না দীর্ঘক্ষণ। বুকের ভেতরে আর্তনাদ, মস্তিষ্ক অচলায়তন। যেন কেন এত সীমারেখা রয়েছে? বয়সের ব্যবধান, সম্পর্কে দ্বিধা, কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়ে? সে চাইলেও পারছে না জড়িয়ে ধরতে। দীর্ঘ সময় লাগে ওই মিষ্টিখানা মুখখানা দেখতে। পারছে না জানাতে যে তার মনের মানুষ আছে, আর সে তার চোখের সামনে বসে। চোখের পলকে রমজান মাস চলে গেল। আজ চাঁদ রাত। এই রাতে কত আনন্দ হয় শাহজাহান বাড়িতে। তবে আজ কেমন স্তব্ধতা, নির্জনতায় ঘেরা চারিপাশ। মোস্তফা সাহেব বসে সোফায়, হাতে চায়ের কাপ, দৃষ্টি ফ্লোরে। সকাল থেকে মনমরা হয়ে আছেন। দু ভাই সামান্য চেষ্টা করেছে তার মন মেজাজ ফুরফুরে করার, তবে ব্যর্থ। এই দিন সকালে ছেলে নিয়ে মোস্তফা সাহেব গাড়ি ভর্তি শপিং করেন। ভাই ছেলে মিলে একই রকম পাজামা পাঞ্জাবি কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান। অথচ এবার তিনি তেমন কিছুই করছেন না, চুপচাপ বসে। সন্ধ্যার পর এমন সময় বাড়িতে আকাশ ঢুকলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো সোফার মধ্যেখানে কাছে টি টেবিলে রাখলো। হইচই ফেলে সবাইকে ডাকছে। ছুটে এসেছে বাড়ির গুরুজনেরা, বাচ্চারা। আকাশ এসে বলল, তন্ময় শপিং করেছি সবার জন্য। এই যে আমারটা আমি নিলাম, যার যার নাম লেখা আছে নিয়ে নাও, আমি একটু তেল দিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ উপরে উঠে গেল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে। ব্যাগগুলোর দিকে তাকিয়ে তিনি অভিমান হলেন বটে। টাকা পয়সা নেই, নিজে চলতে পারে না, অথচ শপিং করে পাঠিয়েছে। মুখে এক বললেও মোস্তফা সাহেবের বিবশ মুখমণ্ডলে চমৎকার পরিবর্তন এলো। তিনি সকলের শেষে নিজের ব্যাগটা নিলেন। সোফায় বসে ধীরে সুস্থে খুললেন। পাজামা পাঞ্জাবি কোটি সহ দিয়েছে ছেলেটা। বাপ চাচাদের একই ডিজাইনার পাঞ্জাবা পাজামি পাঠিয়েছে। দেখা গেল ছেলেদেরকে না পাজামা পাঞ্জাবি পেয়ে মোস্তফা সাহেবের মন মস্তিষ্ক সচল হলো।
তিনি উৎসাহ নিয়ে ভাইদের সহ বাড়ির বাচ্চাদের নিয়ে শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজার মাস জুড়ে শপিং করে, তবুও তার থেকে আলাদাভাবে তো তারা প্রাপ্য। আবার ছেলে আর ছেলের মায়ের জন্য তো তার ঈদের শপিং পাঠাতে হবে, অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্যরকম হয়। নামাজ শেষ করে আসতে তন্ময়ের উপর আক্রমণ হয় সালামির জন্যে। তাই চাঁদ রাতেই টাকার অ্যামাউন্ট খামে ভরে তৈরি রাখতে হয়। এবার বাসা আলাদা, তবে সে জানে সকালই সব চলে আসবে। তাই শপিং করার পথেই টাকা উঠিয়ে এনেছে, সাথে কিছু খাম রাতেই ফিল আপ করে রাখবে, যাতে সকাল সকাল এরা চাইলেই দিয়ে দেওয়া যায়। চাঁদ উঠেছে ভীষণ দেরি করে। চাঁদ উঠতে মসজিদে ঈদের শুভেচ্ছা জানান দিচ্ছে। একের পর এক কল আসছে ঈদ মোবারক জানাতে। ওরু একটা মেসেজ এলো রাত 8টায়, দুহাতে মেহেদি পড়ছে এমন একটা ছবি সহ নিচে লেখা ঈদ মোবারক। তন্ময় তখন জবেদা বেগমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এক হাতে মায়ের মেহেদি পড়া হাতের ছবি তুলে পাঠিয়ে সেও লিখে ঈদ মোবারক। হাত ঘড়িতে রাত 1:30। এ সময় দৈনন্দিন রাতে চারিপাশ নিস্তব্ধতায় ঘেরা থাকে, তবে আজ ভিন্ন। এতটা রাত হয়েও আজ চারিপাশে হইচই, বাচ্চাদের ছোটাছুটি, হই হুল্লোড়ে প্রকৃতি সতেজ। হুটহাট আতশবাজি আকাশে ছুঁড়ে মারা হচ্ছে। কালারফুল সব রঙের মেলা আসমান জুড়ে। তন্ময় এই ভাড়া বাড়ির ছাদে সচরাচর উঠে না, শেষ উঠেছিল অরুকে নিয়ে। এরপর আজই চাঁদ রাতের বেলায় আসে। আজ রাতের চাঁদ অসম্ভব সুন্দর হয়ে থাকে, দেখতে আদুরে লাগে, আনন্দ লাগে। এই দিনে ছাদে দাঁড়ানো তন্ময়ের পছন্দের কাজ। তাদের বাড়িতে হলে তার পিছু পিছু সবাই থাকতো, সাবিহা, রুবি, অরু, দীপ্ত, আকাশ। সব চেয়ার গোলাকার করে পেতে সব রকম নাস্তা দিয়ে ভরিয়ে ফেলতো, খেত সেসব আর আড্ডা দিত। মিউজিক ছেড়ে নিত লাউড স্পিকারে। গরম গরম কফি থেকে এখনো ধোয়া উঠছে, তেতো তেতো একটা ঘ্রাণ নাকে এসে ছুঁয়ে দিচ্ছে। কফিটা তন্ময় তেতো খায়, সুগার আর মিল্ক অতি সামান্য ব্যবহার করে। তার এই তেতো কফি বাড়ির কেউই খেতে পারে না। অরু তো একবার খেয়ে বমি করতে করতে হয়রান। ওর আবার সুইট টুথ, মিষ্টি ভীষণ পছন্দের। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় অরু আর সে সম্পূর্ণ বিপরীত ধাঁচের মানুষ। কোনো কিছু তাদের কমন নেই। এর জন্যেই হয়তো বলা হয় মানুষ নিজের বিপরীত চরিত্রের মানুষের প্রেমে পড়ে। ফোন বাজছে, বাহাতে সেলফোন বের করে তন্ময়। স্ক্রিনে মাহিনের কল ভেসে এসেছে। কফির মগে চুমুক দিয়ে কল রিসিভ করে। কানে চাপতেই মাহিন চেঁচিয়ে ওঠে, দোস্ত, হ্যাঁ, কোথায় তুই? তোদের বাসার নিচে। তুই বাসায় তো? বিয়ে নিয়ে এসছি উইথ চিকেন। আন্টি কোথায় একটু দেখ। দরজাটা ধীরে খুলবি। আমি এক দৌড়ে তোর রুমে। আন্টি দেখলে ঝাড়ু মারবে কপালে। তন্ময় নিঃশব্দে হাসে বলে, ছাদে আয়। তুই ছাদে দাঁড়া, আসতেছি। তন্ময় উকি মারে নিচে। ওই তো মাহিনের গাড়ি দাঁড়িয়ে। গাড়িটা এভাবে রাস্তায় পার্ক করা এসেছে। ছেলেটা শুধরাবে না, কেউ যদি ডাক নেয় এখন। মিনিট পাঁচেকের মধ্যেই দৌড়ে উঠে আসে মাহিন। হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে এসেছে। তন্ময়ের কাঁধে শক্ত করে বাহু রাখে, শব্দ করে বলে, দোস্ত, ঈদ মুবারক। ফোনে না বলি একবার? কোথায় লেখা একবার বলা যাবে, দুবার না? আচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, আয় আয় আয়। চিকেন ঠান্ডা হলে আর মজা নেই, বিয়ের গরম হলে তেজ নেই। দুজন বেঞ্চে বসলো। তন্ময় ও টাইগার প্রিন্টের হাফ প্যান্ট পরা, বাহুতে কালো শার্ট জড়িয়ে। টি শার্ট সব জবেদা বেগম ধুয়ে দিয়েছেন, তাই আজ শার্ট পরেই থাকতে হচ্ছে। বাড়িতে কমফোর্টনেস মেন, আর তন্ময় টি শার্টে বেশি কমফোর্ট ফিল করে। মাহিন চিকেনগুলো বের করেছে। বিয়ার একটা তন্ময়ের হাতে ধরিয়ে দিয়ে আরেকটা খুলে চুমুক বসায়। চিকেনের ঘ্রাণে আশপাশ ম করছে। বিয়ার হাতে তন্ময় ধীর গলায় শুধায়, বাকিরা কোথায়? মাহিন ব্যস্ত মুখে একটা চিকেন চিবুতে শুরু করেছে। বলি নাই বাবার সাথে কথা কাটাকাটি করে চলে এসছি। তন্ময় পুনরায় পকেটে হাত দেয়, ফোন বের করতে প্রশ্ন করে, বিয়ে নিয়ে তর্ক করছিস? আরে আর বলিস না, আমার বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। নিজে বিয়ে শাদী করে যৌবন শেষ করেছে, এখন আমার পেছনে পড়ে আছে। ইতিমধ্যে তন্ময় গ্রুপ কল করছে। রিয়ান সবার পূর্বে কলে ঢুকলো, থমথমে গলায় বলল, এটা ঈদ না অন্য কিছু রে ভাই, কোনো আনন্দই নাই দেখতেছি। তোরা কই? কেউ আমার এসে একটু নিয়ে যা, ভালো লাগতেছে না আমার। মাহিন রসিকতার সুরে বলল, তুই কি লেডি যে ঘি আনতে হইব? হ্যাঁ, আইসা পর। সৈয়দও কলে জয়েন করেছে। ও অবাক কণ্ঠে বলে, আমার ছাড়া তোরা দুইজন একসাথে কি করস? প্রেমের সাগরে হাডুডু খেলি। খেলতে চাইলাই? খেলবো না মানে? ফোর্স সিলেকশনে খেলবো না মানে? ওপাশে তাড়াহুড়ো পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওরা হয়তো বেরোনোর জন্য তৈরি। রিয়ান চেঁচিয়ে উঠল, আইতাছি দাঁড়া। দাঁড়াতে পারবো না, বসে চিকেন খাই উইথ বিয়ার অ্যান্ড উইদাউট ইউ। এই তন্ময়, ওরে থামা দোস্ত, আমার মাথাটা তো গরম করে ফেলতেছে।
আধা ঘন্টার মধ্যে সুহানিবাদে সবাই হাজির। ওরা হয়তো উড়োজাহাজে করে এসেছে। এক একটা বড় শ্বাস ফেলছে সিঁড়ি বেয়ে উঠায়। লিফটের জন্য ওয়েট করেনি। সবাই একত্রে বসে আড্ডায় মশগুল। চাঁদ রাতে তাদের হাসাহাসির শব্দে রিনঝিন করছে সম্পূর্ণ ছাদ। রিয়ান হুট করে বলে উঠল, ভাবিরে তো ঈদ মুবারক জানাইলামে না। তন্ময়, একটা কল দে, অরুর সাথে কথা বলি। দরকার নেই। তন্ময় তো দিবে না বলে ঠাই হয়ে আছে, কিন্তু এবার থামাথামি নেই রিয়ান মাহিনের। দুজন যখন বারংবার আবদার করছে, সেই সময় শান্তশিষ্ট সৈয়দও বলল, কল দে না। ওর সাথে মিটও তো এই অবধি করলি না। আমাদের কি ইচ্ছে হতে পারে না ওকে দেখার? জানিস, তোর মুখ থেকে ওর কিউট কিউট কাহিনী শুনে কত আনন্দ পাই। আমি তো মরে যাওয়ার আগে একবারও অন্তত তোদের পাশাপাশি দেখতে চাচ্ছি রে। মাহিনও সুরে সুর মিলালো। দোস্ত, মুখে লাগাম রাখবো, কোনো বাজে কথা বলবো না, কল দে না। ওদের কন্টিনিউয়াস ঘ্যাঙানো শুনে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পেরে না উঠে অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে। অবশ্য আজ ঘুমানোর কথা নয়, ও টই টই করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহূর্তে। মাহিন ইশারায় লাউড স্পিকারে দিতে বলল। তন্ময় অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে অরুর চিকনি মেয়েলি উত্তেজিত গলার স্বর শোনালো। হ্যালো তন্ময় ভাই। ঘুমাসনি? আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে, বড় মাকে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে। আপনি মিস করেছেন? মাহিন জল জল চোখে চেয়ে ওর হাত রিয়ানের হাতে, দুজন দুজনের সাথে লেপটে তন্ময়ের দিকে তাকিয়ে যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন দেখছে। তন্ময় হালকা কেশে বলে, তুই বাদে সবাইকে মিস করছি। অরুর গলার স্বর বেড়ে গেল। কেন কেন আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত, আপনাকে খুব বিরক্ত করি, তাই বলে কি মিস করবেন না? বন্ধু বান্ধবদের কার্যকলাপ দেখে তন্ময় থামলো। এদের সামনে কথা বলা যাবে না, তাই কথা ঘুরিয়ে প্রশ্ন করলো, কই তুই? আমি বারান্দায়। আচ্ছা শোন, আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে। কথা বলবি? চমকানো অরু জবাব দিতে পারল না। এর পূর্বেই মাহিন কেড়ে ফোন নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম আসসালামু আলাইকুম। অরু, তুমি কেমন আছো? জানালো। থেমে থেমে অপ্রস্তুত অরুর জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জবাব দিল রিয়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক অরু। মাহিনও চেঁচালো। ঈদ মোবারক। এবার হাসির শব্দ শোনালো ওপাশ থেকে। অরু হেসে হেসে বলল, ঈদ মোবারক ভাইয়া। আরো কিছু বলবে, পূর্বেই তন্ময় ফোন কেড়ে নিয়ে কেটে দিল। বুকের ভেতর তার ড্রাম বাজছে। অরু এভাবে ভীষণ এগিয়ে তার দিকে। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথা উঠে নাচবে। আর তার বন্ধু বান্ধবদের মুখে তো পিএইচডি করা, কি না কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। সূর্যের সংস্পর্শে নয়নজোড়া যেতেই তন্ময়ের নিদ্রা কাটলো। দরজায় টোকা পড়ছে। জবেদা বেগম ডাকছেন। তন্ময় উঠে বসলো। দেয়াল ঘড়ি 8টায় ঘুরছে। ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতে নাকে খাবারের সুবাস ভেসে এলো। জবেদা বেগম কাচের বাটিতে গরুর দুধের গরম সেমাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন, খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে নাকি। তন্ময় এক চামচ খেয়ে প্রশংসা করল। সব সময়ের মতো সুস্বাদু। হেসে জবেদা বেগমের পুনরায় রান্নাঘরে ঢুকেন। তন্ময় রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানে তাকিয়ে থাকে। মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। তন্ময় গতকাল রাতেই খুলে দেখেছে। সাদা পাজামা পাঞ্জাবির সেট, কালো কোটি দিয়ে কালো জুতো পাঠিয়ে দিয়েছে। তন্ময় তার বাবার দেওয়া পাজামা পাঞ্জাবি পরল শেষ মুহূর্তে। শরীরে আতর আর চোখে সুরমা দিল। হাতে সাদা মাথা টুপি নিয়ে বের হলো। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা তন্ময়ের মাথা টেনে কপালে চুমু খেলেন। বাচ্চাদের আসতে বলিস। আচ্ছা বলো। বাবা চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদে নামাজ আদায় করে। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানেই দাঁড়িয়ে হয়তো হলো তা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব, আকাশ এবং দীপ্ত পাজামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড় চোপড় পরেছে সবাই। তন্ময়কে দেখে দীপ্ত ছুটে এসে লাফিয়ে কোলে চলল। আনোয়ার সাহেবও হেসে হেসে ডাকলেন। ভাইপোর সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনা জানা বেশ কিছু ভদ্রলোক। একসময় বাবার পাশে গিয়ে দাঁড়ালো তন্ময়। ভীষণ গম্ভীর কণ্ঠে মিনমিন গলায় বলল, ঈদ মোবারক। পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকলো। মোস্তফা সাহেব হাসলেন। তিনিও ঈদ মোবারক বিড়বিড় করে আওড়ালেন। বেলা 11টায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চা কাচ্চাদের দলবল। এসেই তন্ময়ের থেকে সালামি নিতে ব্যস্ত। তন্ময় এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে।
শেষে অরু এলো। অরু তার দেওয়া গাউন পরেছে, সাদা রঙের প্লেন গাউন, সাথে সাদা জর্জেটের গর্জিয়াস ওড়না যা এক সাইডে নেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে, চুলগুলো কার্ল করে খোলা রেখেছে। আজ কাজলও পড়েছে ডার্ক করে। পরিপাটি অরুকে তন্ময় কয়েকবার দেখলো এবং ইচ্ছে করলো না খামটা তাড়াতাড়ি দিতে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে যেন অরু চোখের সামনে কিছুক্ষণ থাকে। সেই কারণ ধরেই প্রশ্ন করে, কি সমস্যা? আমার সালামি? তোর কিসের সালামি? অরু চোখ বড় বড় করে ফেললো। আমার খাম কোথায়? তন্ময় উঠে দাঁড়ালো, আয়নার সামনে চুল ঠিক করা ভঙ্গিতে বলল, নেই। আমার খাম কোথায়? দিন আমার খাম তাড়াতাড়ি। তন্ময় কিছুক্ষণ ভাবলো। সালাম করেছি যে সালামি দেব। এই কথা এক্ষুনি করছি। অরু সুন্দরভাবে সোজাসাপটা হয়ে দাঁড়ালো, ভদ্র শালীন ভঙ্গিমায় বলল, আসসালামু আলাইকুম তন্ময় ভাইয়া, দিন এবার। তন্ময় অগোচরে হাসলো, গম্ভীর হওয়ার নাটক করে বলল, হয়নি। একটা কাজ কর, একটা প্লেটে বিরিয়ানি নিয়ে আয়, তারপর দেখি। অরু নাক ফুলালো, অভিমানী গলায় বলল, লাগবে না সালামি। হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল, তন্ময় দ্রুত হাত টেনে ধরল। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। অরু হেসে উঠল, সালামির খাম পেয়ে খুশিতে সে আসমানে সপ্তমে। নিজে ঘুরে ফিরে ড্রেস দেখিয়ে সুধায়। কেমন লাগছে? তন্ময় শুধু তাকিয়ে রইল, কিছু বলছে না দেখে অরু কতক্ষণ লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, তারপর হুট করে ছুটে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, আসমানের চাঁদের থেকেও সুন্দর। নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখা তন্ময় আজ একটু ব্যাকুল বটে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা তার মিটছেই না। কতবার ঘুরে ফিরে অরুকে দেখলো তার হিসেব নেই। অরু আজ বড্ড বিরক্ত করছে, চুপটি করে এক জায়গায় একদণ্ড বসছে না। পুরো ফ্ল্যাট জুড়ে ওর বিচরণ, একটু তার সামনে বসলে কি সমস্যা? বসুক চুপটি করে, তন্ময় লুকিয়ে অগোচরে দেখবে। এখন কি দেখাও মানা? লিভিং রুমের সোফায় এমন টেবিল ল্যাম্পের মতো সে বসে কার জন্যে? অরুর জন্যই তো, নাহলে তন্ময় নিজের রুমে থাকতো। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে নিতেই আর চোখে খেয়াল করলো প্লেট হাতে অরু ছুটে আসছে, ওপাশটা দিয়ে না গিয়ে ঠিক তার সামনে দিয়ে যাবে। এবার তন্ময় অজান্তে এক অদ্ভুত কাজ করে বসলো, ডান পাখানা হঠাৎ মেলে দিল। অরু ছুটতে গিয়ে তার পায়ের সঙ্গে হোঁচট খেলো, গিয়ে পড়লো তন্ময়ের উপর। হঠাৎ গভীর সংস্পর্শে এসে তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। ওতপ্রোতভাবে জড়িয়ে আবিষ্কার করলো মস্তিষ্ক থমকে আছে, হাত জোড়া দ্রুত বেগে অরুকে সামলাতে গিয়ে পড়েছে অরুর কোমরে। এমনটা মোটেও প্রত্যাশা করেনি, বুঝতে পারেনি অরু এভাবে তার উপর পড়বে। এই বিষয়টা মস্তিষ্কে ছিল না। লজ্জাজনক এক অবস্থায় পড়ে অরু হতভম্ব। হাঁসফাঁস মাথা তুলে তাকাতেই তন্ময় ছন্নছাড়া উদ্গ্রীব দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। সেভাবে দ্রুত উঠতে নিয়ে আরেকবার পড়লো, তৎক্ষণাৎ করুণ গলায় বারংবার সরি বলে চলল। অরু হন্তদন্ত ভঙ্গিতে উঠে আসলো, এক দৌড়ে চলে গেল, রেখে গেল তাজ্জব তন্ময়কে একা। তন্ময় দীর্ঘক্ষণ সেভাবে বসে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস চলাচল হতে বিরত ছিল। মস্তিষ্ক সচল হতে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলল। গলাটা শুকিয়ে গেল, পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত বেগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। চোখ জোড়া বন্ধ করতেই ওই নরম শরীরের সংস্পর্শে দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। চটজলদি উঠে নিজের রুমে চলে এলো, সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো, দম বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘক্ষণ উপভোগ করেই শান্ত হলো, তারপর নিজের পায়ের দিকে নজর দিল। ইচ্ছে করছে পাটা ভেঙে ফেলতে, তখন কেন এমন বিশ্রী কাজটা করলো? অরু নিশ্চয়ই ভয় পেয়েছে, হাইপার না হয়ে পড়ে মেয়েটা। অরুর কথা ভেবে তন্ময় সিদ্ধান্ত নিল ঘুরতে বেরোবে, সবাইকে নিয়ে মাইন্ড ফ্রেশ হবে। এভাবে ওরা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্যে মরিয়া হয়ে থাকে। সেই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিল বেরোবার জন্যে। সাবিয়া জবেদা বেগমের রুম থেকে বেরিয়ে এলো তন্ময়ের রুমে, করুণ গলায় শুধালো, বিকেল হতে চললো, নিয়ে যাবে না? নিচে গাড়িও পাঠিয়েছে বাবা, চলো না ভাইয়া। 5 মিনিটের মধ্যে সবাই নিচে নাম, আসতেছি। সাবিয়ার চোখ মুখ উজ্জ্বল হলো। রুবি, অরু, দীপ্ত ওদের ডাকতে ডাকতে ছুটে বেরিয়েছে। তন্ময় ততক্ষণে পাজামা পাঞ্জাবি পরিবর্তন করে ফেলেছে। এবার কালো পাঞ্জাবি পরেছে, সাদা পাজামার সাথে সিলভার রঙের বড় হাত ঘড়িটা পরেছে। সেট করা চুলে আরেকবার ব্রাশ ছোঁয়ালো, পারফিউম শরীরে স্প্রে করেছে। ওই সময় দীপ্ত এলো দ্রুত পায়ে। ছোটখাটো স্বাস্থ্যবান দীপ্ত ঝাঁকড়া চুলগুলো দুলিয়ে বলল, ভাইয়া আমার চুল করে ছাড় দাও প্লিজ। তন্ময় হেয়ার স্প্রে হাতে নিল, দীপ্তর চুলে মেরে চুলগুলো আঁচড়ে পরিপাটি করে দিল। দীপ্ত সরল সুন্দর হেসে আরেকটি আবদার করলো, পারফিউম প্লিজ। তন্ময় পারফিউম ওর শরীরে স্প্রে করে দিল। নিজেকে শুকতে শুকতে দীপ্ত ফটফট করে বলতে থাকলো, এই পারফিউমটা খুব ফেভারিট, শুধু আমার না, অরুয়া পুরো। অরু অবাক হলো বটে, ভীষণ আগ্রহ নিয়ে শুধালো, তুই কিভাবে জানলি? জানবো না? আমি যখনই এই পারফিউমটা দেই আপুর রাগ হয়, রাগী গলায় বলে দিত, না এটা শুধু তন্ময় ভাইয়ার পারফিউম, শুধু সেই দিবে এসব বলে। আবার লুকিয়ে এই পারফিউমের ঘ্রাণও শোকে।
তন্ময় হেসে কথা ঘুরিয়ে ফেলল। যা দেখ সবার হয়েছে কিনা। আচ্ছা। মানিব্যাগ, সেলফোন পাঞ্জাবির পকেটে ভরে বেরিয়ে গেল। কেউ নেই লিভিং রুমে, সবগুলো জবেদা বেগমের রুমে হইচই করছে। তন্ময় তাদের নিচে নামতে বলে বেরিয়ে আসে। লিফটে নামছে দেখে দ্রুত নাম্বার টিপে গ্রাউন্ড ফ্লোর। তাদের ফ্লোরে নামতেই দরজা খুলে ভেতরে একজন উপস্থিত। তন্ময় তেমন খেয়াল করেনি ভেতরে ঢুকে। দরজা লাগবে ওই সময় ছুটে আসতে দেখে দীপ্তকে, তাই পা বাড়িয়ে লিফট আটকায়। দীপ্ত হেসে হেসে ঢুকে তন্ময়ের পাশে দাঁড়ায়, দুহাতে বড় ভাইয়ের হাত ধরে রাখে, কই মাছের মতো নাচতে নাচতে শুধায়, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? কোথায় যেতে যাচ্ছে আমাদের দীপ্তি? আই লাইক টু ওয়াচ সি। সি? একদিনের মধ্যে গিয়ে সি দেখে ফেরা তো হবে না। আজ অন্য কোথায় যাই, পরের বার সমুদ্র টিপে যাবো। ওকে ওকে, তাহলে অন্য কোথাও কই যাচ্ছে? আশেপাশে। দীপ্ত পেছনে দাঁড়ানো সুন্দর মেয়েটিকে খেয়াল করলো, ভদ্রতার খাতিরে হাসলো সে, ছোট গলায় বলল, হ্যালো আপু। মেয়েটি খুশি হলো, চোখ মুখ উজ্জ্বল। নিচু হয়ে দীপ্তর নাকে টোকা দিল। হ্যালো সুইটহার্ট, কি নাম তোমার? দীপ্ত। আপনার আপু? ভীষণ সুন্দর নাম তোমার দীপ্ত। আমি রাবিকা, নাইস টু মিট ইউ। মিটু রেবেকা আপু। রেবেকা মুগ্ধ হয়, বড় ভাইয়ের মতো ছোট ভাইও মুগ্ধকর। রেবেকা আরেকবার লম্বাটে তন্ময়ের দিকে তাকায়। লিফট থামতে বেরোয় তিনজন। দীপ্ত এখনো এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে রেবেকার সাথে। তন্ময় বাম হাত ধরে দীপ্তর গাড়ির সামনে এসে পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো। সাবিয়া চাবি দিয়ে গিয়েছিল, কিন্তু সে আনতে ভুলে গিয়েছে। দীপ্ত খেয়াল করে বলল, ভাইয়া আমি নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো। দীপ্ত যেতেই তন্ময় খেয়াল করলো মেয়েটা এখনো দাঁড়িয়ে অপ্রস্তুত। রেবেকা বলল, হ্যালো, আমি রাবিকা, 6 ফ্লোরে। হ্যালো। তন্ময় ভদ্রতা সূচক মাথা দুলায়। সে সময় তার সেলফোন বেজে ওঠে। তন্ময় দেখে ইব্রাহিমের কল। এক্সকিউজ মি বলে অদূরে এসে কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব বেরোনোর প্ল্যান করছে। তন্ময় জানালো সে রাতে ফ্রি, এখন বেরোচ্ছে। সে হিসেব ধরে ইব্রাহিম বলল, তাহলে 12টার পর লং ড্রাইভে বেরোবো, আমি জানাচ্ছি বাকিদের। আচ্ছা। এই শোন, তোর ছুটি কদিন? 9 দিন। একটা ট্যুর দিলে কেমন হয়? মা বাসায় একা। উপোস ভুলে গেছি। আচ্ছা রাখি। দীপ্ত চলে এসেছে, চাবি তন্ময়ের হাতে দিল। পেছনে সাবিহা, অরু, রুবিও হাজির। রেবেকা তখন নিজেদের গাড়ির সামনে ঢুকবে ও সময় সাবিহাকে দেখে হাসলো। তারা সেম ব্যাচে ছিল, ভালো খাতির আছে টুকটাক। সেই সুবাদে আলাপ করতে বসলো। তন্ময়ের ডাকে সাবিহা বলল, পরে আলাপ হবে, এখন আসি। আচ্ছা। 300 ফিটে একটা প্রাকৃতিক খোলামেলা রেস্তোরাঁ খোলা হয়েছে কয়েক মাস হলো। দারুণ আকর্ষণীয়ভাবে সাজানো সম্পূর্ণ রেস্তোরাঁটি। রাতের সময়টাই বেশি আরামদায়ক অনুভূতি হয়। খোলা আসমানের নিচে ধ্যান মেরে বসে থাকা যায়। শীতল বাতাসে অন্তর ঠান্ডা হতে থাকে। রাতের বেলায় চাঁদের আকাশটা ওখানে অমায়িক দেখায়। বাতাসে দোলা হরেক রকম গাছের পাতাগুলো দেখতেও অন্যরকম লাগে। বান্ধবীদের সাথে সাবিয়া সেখানে গিয়েছিল 2 বার। খুব করে মনে ধরেছে তার এই রেস্তোরাঁ, তাই আজও ভাইদের কাছে সেখানে যাওয়ার আবদার করলো। বোনের আবদার পূরণ করতে তন্ময় সেদিকেই গাড়ি টানা টেনে চলল। মাঝ রাস্তায় অবশ্য একবার গাড়ি থামিয়েছে, বাচ্চাদের কিছু খেতে ইচ্ছা হচ্ছে বলে। ওদের জন্য স্ন্যাক্স কিনে দিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করে। গাড়ি জুড়ে চিবিয়ে খাওয়ার কচমচ শব্দ শোনা যাচ্ছে। জানালার কাচ দুপাশে খোলা, তাই এসি অফ। দিগন্ত বিকেলে সুন্দরতম আসমান গাড়ির সঙ্গে ছুটছে যেন। আরামদায়ক বাতাস ধেয়ে আসছে। অরু কাচ নামানো জায়গাটুকুতে ডান হাত ফেলে সেটাই থুতনি চেপে একমনে বাহিরে তাকিয়ে। 2 পায়ে জুতো জোড়া খুলে সিটের উপর গুটিসুটি মেরে বসেছে সে। এভাবেই সচরাচর বসে। তার দীঘল কালো চুল উঠছে। তন্ময় সেই দৃশ্যই অগোচরে দেখছে। চোখে কালো সানগ্লাস, তাই ধরা পড়ার একদম চান্স নেই। ড্রাইভিং এর ঠিক উপরে থাকা ছোট আয়নাখানা অরুর দিকে তাক করা। অরু যখন এদিকে এসে বসেছে তখনই ঘুরিয়ে নিয়েছে সে। এই সময় খেয়াল করলো অরু হাত বাইরে বের করেছে। একটা গাড়ি ক্রস করে গেলে কি হতে পারে ধারণা আছে নাদান মেয়েটার। কপাল কুঁচকে আসলো তন্ময়ের। ধমকানো গলায় চিন্তিত সুরে বলল, হাত ভেতরে নেই। অরু ঝটপট হাত গুটিয়ে নিল, যেন এই ধমক শোনার আশা এসেছিল। তন্ময়ের ইদানিং সন্দেহ হয় মেয়েটা বারংবার একই কাজ ইচ্ছে করে নাকি, না হলে একই কাজের জন্য বারবার তাকে ধমকাতে কেন হবে। সে তো ধমকাতে চায় না, তাকে জোরপূর্বক বাধ্য করে। রাস্তায় জ্যাম আছে ভালোই, সঙ্গে মানুষের উৎপত্তি। গিজগিজ করছে লাখো মানুষের ভিড়ে। সেই সব ঠেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা প্রায়। গাড়ি পার্কিংয়ের দারুণ সুযোগ রয়েছে। তন্ময় গাড়ি পার্ক করলো এক সাইড করে। সাবিয়া ইতিমধ্যেই বেরিয়েছে, বড্ড খুশি সে। ভাই বোনদের ভেতরটা দেখানোর জন্য এক প্রকার অস্থির। অরুর বেরোতে সময় লাগলো। জুতো জোড়া পরলো, তারপর বেরোতে ধরলো। গাউন নিয়ে আটকালো দরজার সঙ্গে।
নিচু হয়ে না ছুটিও বোকার মতো টানছে। তন্ময় সেই দৃশ্য কিছুক্ষণ দেখে এগিয়ে আসলো চাবি হাতে। চাবিটা পকেটে ভরে গম্ভীর স্বরে বলে, ওদিকে সরে দাঁড়া। অরু লেপটে গেল দরজার সঙ্গে। এভাবে তন্ময়ের সামনে বড়ই ছোট দেখতে সে। এভাবে গুটি সুটি মেরে লেপটে যেতেই আরো ছোট দেখালো। তন্ময় আধা ঝুঁকে ওর আটকে থাকা ওড়নার আঁচলটুকু ছুটিয়ে দিল। তন্ময় খেয়াল করেছে ও একটু কাছাকাছি গেলেই অরু হাঁসফাঁস করে, যেন শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। ব্যাপারগুলো যেমন তন্ময় খেয়াল করে তেমন উপভোগও করে। তবে আজ অরু তড়িঘড়ি করে ছুটে পালিয়ে যায়নি, বরঞ্চ ঠাঁই দাঁড়িয়ে। তন্ময় আর চোখে শক্ত হয়ে দাঁড়ানো অরুর পানে চেয়ে সামনে পা বাড়ায়, পিছু অরুও ছুটে। ওদের ফিরতে ফিরতে রাত 10টা 10। গাড়ি সোজা থামিয়েছে শাহজাহান বাড়ির সামনে। আকাশকে পূর্বেই কল করে এনেছে। তন্ময় গাড়ি থেকে বেরিয়ে চাবি ওর হাতে ধরিয়ে দিল। ইশারায় অরু সাবিয়া ওদের ভেতরে যেতে বলল। সাবিয়া ক্লান্ত ভঙ্গিতে চলে গেছে। দীপ্ত হইচই ফেলে ঢুকেছে, অরু দাঁড়িয়ে। অন্যদিকে আকাশ গাড়িতে ঢুকে বাড়ির ভেতর ঢুকাচ্ছে। দুজন দাঁড়িয়ে ফাঁকা গলির মতো বড় রাস্তাটায়। ওকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় বলল, ভেতরে যাচ্ছিস কেন? আপনি যাচ্ছেন না কেন? আমি কি তোকে বলে যাব? কেন? বলে কি হবে? আপনি গেলেই আমি যাব। দৃঢ় গলার জবাব অরুর। তন্ময়ের হাসি পেল, তবে হাসলো না। মুখশ্রী গম্ভীর রাখার চেষ্টা করে শুধালো, কেন? আপনাকে যদি কেউ কিডন্যাপ করে নেয়? আমাকে কিডন্যাপ করবে? তো আজকালকার মেয়েদের নজর ভালো না। তার মানে তোর নজরও ভালো না? সবাই আর আমি কি এক নাকি? আমি খুবই ভালো, আমার নজরও ভালো। আর মেয়েরা কি কিডন্যাপ করতে চাইলে করতে পারে, আমার বাধা নেই। এমন জবাব অরু মোটেও হয়তো আশা করেনি। চোখ বড় বড় করে তাকালো। কি? তন্ময় মাথা ঝুঁকিয়ে হাসলো, বলল, এখনো দাঁড়িয়ে? অরু দৌড়ে চলে গেল। দরজার ভেতরে ঢুকে শেষবার উকি মেরে তবেই গিয়েছে। তন্ময় বাড়িটা একবার দেখে হাঁটা ধরল। গলির মাথায় এসে পাজরা থেমে গেল। সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গম্ভীর মুখে, হাত জোড়া, পিঠের পেছনে পেঁচানো। এখনো শরীরে লেপ্টে তন্ময়ের কিনে দেওয়া পাজামা পাঞ্জাবি। তন্ময় আনমনে হেসে এগিয়ে গেল। বাবার পাশ ঘেঁষে চা দোকানটায় গিয়ে বসলো। মোস্তফা সাহেব নরম হলেন, তিনিও এগিয়ে গেলেন, ছেলের পিছনে গিয়ে বসলেন। তন্ময় দুটো চা দিতে বলে, চিনি কম। দুজন চুপচাপ বসে, কেউ কোনো কথাবার্তা বলছে না। মোস্তফা সাহেবই গলা ঝেড়ে গম্ভীর স্বরে কথা বলেন, কেউ একজন নিজে তো আমার কোনো কিছুর ব্যবহার করছে না, বোনকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না, নিজের টাকাই চলবে। তাহলে আমার এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ালো? তন্ময়ও একই সুরে জবাব দেয়, কেউ একজনকে জানানো হলো আমার বোনকে আমি শিখিয়ে পড়িয়ে দিইনি, সে যা করেছে নিজ উদ্যোগে। আর এত কিছু চিন্তা হলে কেউ একজন নিজের ভাইজিকে আমার হাতে তুলে দিতেই পারে, তাহলে তোর আর সমস্যা দাঁড়াচ্ছে না? কেউ একজনের নজর আমার ভাইজির উপরে কেন থাকে? লজ্জা শরম কিছু নেই? বোনের চোখে যে বড় হয়েছে তার দিকে নজর। ছোটবেলায় আমার হাতে গুঁজে দেওয়া হয়েছে, ওই বোনের চোখে বড় হওয়া মেয়েটি হবে আমার বউ। তখন থেকে আর বোনের চোখে বড় করিনি, বউয়ের চোখে বড় করেছি। কেউ একজনকে জানানো হলো আমি শাহজাহান তন্ময় তো আর এভাবে পাগলামি করিনি, আমাকে পাগল বানানো হয়েছে। এত সমস্যা হলে নিজের ভাইজানকে কেন আটকে রাখতে পারে না? তন্ময়ের তুলে দেওয়া চায়ের কাপ ধরে মোস্তফা সাহেব থমকে রইলেন। ছেলের সঙ্গে তর্কে তিনি কেন পেরে ওঠেন না? অতিরিক্ত ভালোবাসেন বলে নাকি? ঈদের ছুটি কাটালো 9 দিন। 9 দিন পরে টানা 5 দিন অফিসে ব্যস্ত ছিল তন্ময়। সে ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতে টানা 3 দিনের জন্য কোম্পানির বসের সঙ্গে বিজনেস ট্যুরে যেতে হলো তার। যাওয়ার সময় তন্ময় সাবিহাকে বাসায় রেখে গেল। তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখাশোনা হয়। 3 দিনের ট্যুর শেষে ফিরেছে আজ রাত 1:30-এ। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্যদিনের মতোই অরুর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কি রিপ্লাই দেওয়া যায় এসব মেসেজে সে আজও বুঝে পেল না। তাই ফোন রেখে শুয়ে পড়ল, ভীষণ ক্লান্ত লম্বা জার্নি করে। চোখ জোড়া বুঝতে অরুর হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। অনেকদিন ধরে মেয়েটাকে দেখছে না। কিছুদিন চোখের সামনে না এলেই তন্ময়ের অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়। 2 দিন ছুটি আছে। তন্ময় ভেবে রাখলো কাল অরুর কলেজে যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু সকাল 12টায়। তন্ময় 12টার আগেই পৌঁছে যাবে ওকে পিক করতে, লাঞ্চ করাতে নিয়ে যাবে। তন্ময়ের ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঝড় ঝাপটাময় বৃষ্টি। থাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে আধারে আকাশ, চারিপাশ মেঘলাময়। দেয়াল ঘড়িতে 10:30। তন্ময় উবুর হয়ে শুয়ে মুখ নরম বালিশে গুজে নিল। পাতলা কম্বল সরে তার ফর্সা শরীর দৃশ্যমান হয়। 2 বাহু উঁচু হয়ে আছে, নিয়মিত ওয়ার্কআউট করায়। আধারে ঘরটা মোহনীয় লাগছে। শীতল আবহাওয়ায় তন্ময় আরো কিছু সময় ধরে শুয়ে থাকলো। উঠল 15 মিনিট পর। জবেদা বেগম লিভিং রুমে বসে কাপড় চোপড় ভাঁজ করছেন। তন্ময়কে তিনি আজ ওঠাতে যাননি। ছেলেটা সেই মধ্যরাতে এসেছে, তাড়াতাড়ি ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই।
ঘুম পর্যাপ্ত হবে না ভেবেই ব্রেকফাস্ট করতেও তোলেননি। সেই মুহূর্তে তন্ময় এলো হাতে ব্রাশ নিয়ে। ওকে দেখেই জবেদা বলে উঠলেন, বেলা হয়েছে, নাস্তা আর খাওয়ার প্রয়োজন নেই আব্বা। বিরিয়ানি রেঁধেছি, গরম করে দেই। তন্ময় মাথা দুলিয়ে নিজের রুমে ফিরে আসে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নায় মুখ দেখে মনে হলো দাড়ি বড় হয়েছে, ছাটা দরকার। ভাবনা আসতে ইলেকট্রিক রেজার হাতে নিল, নিজেই ছাঁটাই করে ছোট করে সাইজ করে নিল। মুখ ধুয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বেরোলো। আজ আর ফর্মাল পরলো না, কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে নিল। বাহাতে ঘড়িটা চাপটে ফেললো, মানিব্যাগ পেছনের পকেটে ভরে বেরোলো। জবেদা বেগম ইতিমধ্যেই খাবার বেড়েছেন। তন্ময় বসলো, ধীরে সুস্থে খেতে থাকলো। খাওয়ার এক ফাঁকে তাদের ড্রাইভার চাচাকে কল করলো, বলল আজ ওরুকে পিক করতে হবে না, সে যাবে। জবেদা বেগম মিটিমিটি হেসে শুধালেন, অরুর কলেজ যাবি বুঝি? ঠান্ডা গলায় জবাব দিল, নিয়ে ফিরিস বাসায়, বিরিয়ানি রান্না করেছি, ওর পছন্দের। আচ্ছা। কখন বেরোবি? এই তো বাড়াবো এখনই। বাইরে তো ঝড়ো বৃষ্টি, এর মধ্যে যাবি? বলতি গাড়ি করে এখানে এসেই নামতো। ঝড়ঝাপটা নেই এখন, শুধু বৃষ্টি। জবেদা বেগম তবুও চিন্তিত। তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জবেদা বেগম প্রশ্ন করেন, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে হু বলে লিভিং রুম পেরিয়ে ঝটপট নিজের রুমে ঢুকে মিনিটের মাথায় রুম থেকে বেরোয় পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে। জবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। অরুকে নিয়ে ফিরিস বিড়বিড়িয়ে বলেন। তন্ময় এক হাতে ছাতা, অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা হয় জিন্স প্যান্টে জড়িয়ে থাকা আধুনিক রেবেকার সঙ্গে। কালো রঙের গাড়িটি সামনে দাঁড়িয়ে। রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল, তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল। উঁচু হিলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়, মাথা দুলিয়ে হেসে শুধায়, কোথাও যাচ্ছিলেন? তন্ময় ভদ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাইরেটা দেখে নিল। বাইরে এখনো তীব্র বর্ষণ, কমবার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়া তেমন একটা নেই, তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন? আমি লিফট দিতে পারি? তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে সময় দেখে নেয়। পকেট হাতরে সেলফোন বের করতে নিয়ে জানায়, উপরে আসবো আমরা। রেবেকা হতাশ হয় বটে, তবে পর মুহূর্তে হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? হ্যাঁ, গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশার চূড়ান্তে পৌঁছায়। এত কম কথা মানুষ বলে কিভাবে? বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই তার কলিগ কিংবা কাজিন অথবা চেনা জানা যেসব সিঙ্গেল পুরুষ আছে সবগুলোই কথাবার্তায় পটু। মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে থাকে, এটা সেটা বলে পটানোর জন্য 1 সেকেন্ড বাদ রাখে না। কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার। অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহ নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে, ভীষণ সুদর্শন তবে গোমরা মুখের অধিকারী, চুপচাপ থাকা শান্ত স্বভাবের, একদম রেবেকার অপোজিট স্বভাবের। তাও এত ভালো কেন লাগছে? এমন বাজেভাবে মনে ধরেছে যে সে এই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেদে সেদে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের লোকটা? হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাবিহা থেকে জানলাম আমরা সেম ভার্সিটিতেই ছিলাম, আপনি সিনিয়র। সাদা রঙের একটা প্রাইভেট গাড়ি মাত্রই এসে থামলো সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়ো গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়াই আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়। সদর দরজার পানে তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনে একটা কফি শপ আছে, গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢুকে কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্যে। গ্লাস ভেদ করে ওপাশটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাছের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটারে সে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফি তৃপ্তি বাড়ল, না হলে এত ভালো লাগবে কেন? কাচের গ্লাস বেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে আনমনে কফিটা শেষ করে ফেললো। আরেকটা কফির অর্ডার দিল। সেটি কেবলই টেবিলে দিয়ে গিয়েছে ওয়েটার। এক চুমুকও খেতে পারেনি। পূর্বেই দেখা যায় কলেজের দরজা খোলা হচ্ছে। এক ঝাঁক অল্প বয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়, কারো কারো ফ্যামিলি ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়, কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়। ছাতাটা মাথায় তুলে রাস্তায় পেরিয়ে ওপাশে গিয়ে দাঁড়ায়।
মিনিটের মাথায় একটি মেয়েকে দেখতে পায় দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা ওর মামাতো বোন সুমনা। তন্ময় চেনে, প্রায়শই আসতো বাসায়। তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়। তাকে দেখলেই শরীরের ওপর পড়ার জন্য তৈরি থাকে। স্বভাবও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর অরুর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলে না। ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না। মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। যেতে পুনরায় ভেতরে নজর ফেলল। দেখতে পেল অরুকে বৃষ্টিতে ভিজে ভিজে নেচে কুদে আসছে। হাসি ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে মার্জির কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার না করেছে। তবে কে শুনে কার কথা? শুধু শুধু কি আর ধমক দেয়? মার্জি হুট করে সামনে থাকে এবং তন্ময়কে দেখে ফেলে। কিছুটা চমকে ওঠে। পরপর অরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়। অরু ভ্রু উঁচিয়ে তাকায়। অদূরে ছাতা মাথায় দাঁড়ানো লম্বাটে তন্ময়কে দেখে চোখজোড়া জলজল করে উঠল। মার্জিকে ও চিনেই না এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো। বোকার মতো হেসে শুধালো, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন? আমাকে ডাকলেই তো পারতেন, দৌড়ে চলে যেতাম। তন্ময় চোখ রাঙালো। তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না। বলতে বলতে ছাতাটা অরুর মাথার উপর ধরে। হাতে থাকা জ্যাকেটখানা তড়িঘড়ি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। অরু ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়। হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্জির মাথায় ফেলল। আমি তো ভিজতে চাচ্ছিলাম না। এই মার্জি বলল ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্জির ও মুখে মেঘ জমল। মেয়েটা কি ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদে ভিজতে চাইলো, এখন সব দোষ তার। আর চোখে মুখ বাঁকালো, তবে কিছু বলল না। মেয়েটা যেভাবে হা হুতাশ করেছে কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্য, শ্বাস ফেলতে নিতে শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে অরু মার্জিকে দেখেও দেখছে না। সে বড়ই ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ। তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ঠোঁটে আসতে চাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমার সাথে আসবে? না ভাইয়া, যেতে পারবো। এহসান আছে তো, ওই যে বন্ধুদের সাথে। ও আর আমি একসাথেই যাব। তন্ময় মাথা দোলায়, অরুকে নিয়ে হাঁটা ধরে। ডান হাতে ছাতা এবং বাঁ হাতে অরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনো তুমুল গতিতে ঝরছে। মাথার উপরে ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গিয়েছে। হঠাৎ ভেজা তার শরীর ঘেঁষে অরু আলগোছে তার হাতটা জড়িয়ে ধরে ও নিজে কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না। অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত। আজ আর ইচ্ছে করলো না, ধরতে দিল। নিজে উপভোগ করতে থাকলো নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আর চোখে ওর তাকানোর প্রয়াসগুলোকে উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিক্সার জন্য। এমন সময় অরু হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেললো। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে জবজবে। ওঠানোর শার্ট করা চুলগুলা ভিজে কপালে লেপটে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতে অরু চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যাই, অল্প একটু রাস্তাই তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠবে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়। একটা রিক্সা দাঁড় করায়। অরুকে উঠিয়ে নিজেও উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই অরুর এত কাছাকাছি আসে না, বসে না। পুরুষ মানুষে, তার উপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে। এর জন্যেই এত দূরত্ব রাখে। সেসব কি আর এই অবুঝ মেয়ে বোঝে? ও তো তন্ময়কে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত তন্ময় বসতেই রিক্সা ছোট মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনার। মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। অরু ভীষণ খুশি যেন। বৃষ্টি হাত মেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকদিনে এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না, হালকা পাতলা দেখায়। একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে, তবে সেই সুযোগ কি আছে? অরু তো আর চোখে বারংবার তাকিয়ে চলেছে, পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। পড়াশোনা কেমন চলছে? ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না তো। আমার মুখে কি এক্সট্রা মধু যে যা বলিস তাই বুঝিস? অরু মিনমিনে গলায় বলে, তারা আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে। মুখশ্রী একই রেখে প্রশ্ন করে, এক না। একদমই না, আমি কাল থেকে পড়তে আসবো তন্ময় ভাইয়া। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় পড়ল, আচ্ছা। জবেদা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজে আসবে। হলো তা। দরজা খুলে দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিহার কামিজ আর পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায়।
তন্ময় ইতিমধ্যে গোসল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির, বা হাতে তোয়ালে তার, সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিচ্ছে। লিভিং রুমে এসে টেলিভিশন অন করলো। আজকে খেলা আছে, ইতিমধ্যে শুরু হয়তো। খেলা ছেড়ে সেসবই দেখতে ব্যস্ত। জাবেদা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন। সেখানে চুমুক দিতে এ নিয়ে চোখ গেল বাম দিকের রুমটায়। সদ্য স্নান করা অরু ভেজা চুলে বেরিয়ে এসেছে। তন্ময়ের বুকটা বাজেভাবে শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারী শরীরের দৃশ্য। বাড়িওয়ালার ভাবি ডেকেছে জবেদা বেগমকে, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিক পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন। বেরোতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলো অরু তবুও এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকে। অরু জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়, পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পায় অরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর, ফুলের বেশ কিছু টব ঝোলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে। অরু সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ঝরছে টপ টপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় ওর পিছু। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, অরু ধর, চাটা শেষ কর। অরু ফিরে তাকালো। চায়ের কাপ নিবে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটলো। আধার তলিয়ে গেল চারিপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। অরু ভয় পেল, আটকে উঠল। অস্পষ্ট স্বরে ডাকলো, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে। হ্যাঁ আছি। হুড়মুড়িয়ে পিছু হাঁটলো অরু। পিঠ গিয়ে ঠেকলো তন্ময়ের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুলে ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক। ফোঁটা ফোঁটা জলে ভিজলো টি শার্ট। মিষ্টি ঘ্রাণ নাকে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে। জানি, আমি ফ্ল্যাশ লাইটটা অন করি। অরু চায়ের কাপ নিল, তবে সরল না, পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, আলো লাগবে না, এমনই থাকুক, আমার ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো। তন্ময় আধারে শব্দহীন হাসে। দাঁড়িয়ে থাকে অরুর ইচ্ছা মতো। হুটহাট বজ্রপাতে আলো ফুটছে। সেই আলোয় অরুর মিষ্টি মুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে। বাতাসে ওর চুলগুলো দুলছে। তন্ময় নাক মুখ ছুঁয়ে দিচ্ছে। হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরলো, ধরেই রাখলো। দু আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। অরু চায়ে চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়লো। তন্ময়, আহা, বড় মায়ের হাতে জাদু আছে, চাটা দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না। আধারে অস্পষ্ট অরুর ভেজা ঠোঁটজোড়া অনিমেষ দেখলো শুধু। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে। জাবেদা বেগমও ফিরেছেন। ফিরেই বিরিয়ানি গরম বসিয়েছেন। অরুকে খেতে দিবেন। অরু তার পেছনে দাঁড়িয়ে, পারছে না এখনই খেতে বসতে। ওই সময় তন্ময় বেরিয়ে আসে টি শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীরে আটশাট পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরের পেশিবহুল মাংসপেশিগুলো ফুলে ফেপে ওঠে পোশাকের উপর দিয়ে। কোনোই পর্যন্ত টি শার্টের হাতা ফোল্ড করায় পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অরু ড্যাব ড্যাব চোখে চেয়ে দেখছে। তন্ময় অগোচরে ওর বোকাশোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। বিড়াল ছানার মতো আদুরে দেখায়, ইচ্ছে করে আদর করতে। পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধা হয় তন্ময়ের। একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়, তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালোর সংমিশ্রণে ইয়ামাহা R15 V3 বাইকটা কিনেছে 4,25,000 দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি। বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিসে যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজ অরুর পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনো এলো না যে। সে সময় কল এলো আনোয়ার সাহেবের। উৎকণ্ঠা গলায় বললেন, তন্ময় আরো কি এখানে আছে? নেই, এখনো আসেনি। কি হয়েছে চাচ্ছু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে ওঠে। পাওয়া যাচ্ছে না মানে কি বলছো? হাত ঘড়িতে রাত 8টা প্রায়। এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বলেন, তোমার চাচির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনো ফেরেনি। ওর বন্ধু বান্ধবদের কল করলাম, কারো কাছে যায়নি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে। রুদ্ধশ্বাস ফেলছেন। তন্ময়ের বুকের ওঠানামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আটকে এলো। কোনো মতে বলল, আমি আসছি। পরপর হন্তদন্ত পায়ে চাবিটা টি টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জাবেদা বেগম চেঁচালেন, কি হয়েছে অরুর? তন্ময় হাতের ইশারায় এসে কথা বলবে বোঝালো। গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা। বাইকে বসে চাবি ঢুকে একটানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব 3 ভাই এলাকা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। চেনা জানা সবাইও খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার পোলাপান জড়ো করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতেই এগিয়ে গেলেন। উতলা গলায় শুধালেন,
কোনো খবর পেয়েছো? না, এখন অবধি না। ওদিকটা দেখে আসি। আমি যাব সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পেছনে উঠে বসেন। তন্ময় একটানে সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলিতে ঢুকছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সবটাই নজর ফেলছেন। রাতের এখন 9টা 30। তন্ময়ের বুকের ভেতরটা ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজন কারো বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবদের বাড়ি নেই, তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে ওঠে। কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখে ভেঙে পড়েন। কি হলো আমার মেয়েটার? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে আনো। শান্ত হ যাচ্ছ, আর ওর কিছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিকই খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা গুলিয়ে এলো, মাথা ঘুরছে, থরথর কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরমাল শার্ট ঘামে ভিজে লেপ্টে দেহের সঙ্গে ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখে মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে? একটু বস, পানি আন। আকাশ। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব। রাত ঘনিয়ে চলেছে, দেখতে দেখতে রাত 11টা 20। আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময় মাথায় দোলাবে, ও সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চটজলদি ফোন বের করে। অয়নের নাম্বার। ও এলাকার ছেলে পেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। অরুকে পেলে কল দিয়ে জানাবে বলেছিল। পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করলো। অয়নের গলার স্বর কাঁপছে। ভাই, অরুকে পেয়েছি। আহমদ এলাকার পার্কে 4-5 জন ছেলের দল ওর পিছু ছিল। ওকে কিডন্যাপ করার পায়তারা করছিল। ভাই, আমাদের আর একটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত। তন্ময়ের হৃদয় মুচড়ে উঠে, চোয়াল শক্ত হয়। হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো আয়ন, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আছি, দেখছি। আপনি আসুন। অরু সাহসী লাভ মতো আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে 1 মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। অরু গুটিসুটি মেরে বসে বেঞ্চিতে, কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলে আছে। ভয়ে হাত পায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তে কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে 1 ঢোক খাইয়ে দিয়েছে। মেয়েটা এখনও কাঁপছে। অয়ন আশ্বস্ত করলো, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। তন্ময় দৌড় লাগালো। 1 দৌড়ে সে পার্কের ভেতরে এসে পৌঁছেছে। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থা। অরু তন্ময়কে দেখেই ভয়ার্ত মুখে দাঁড়ালো। ছুটে আসতে চাইলো, পূর্বেই তন্ময়ের শক্ত হাতের চড় পড়লো নরম গালে। 5 আঙ্গুলে দাগ বসে পড়লো। আচমকা থাপ্পড়ে অরু স্তব্ধ হলো, কেঁদে উঠলো শব্দ করে, কিন্তু পাজরা থামালো না। তন্ময়ের কোমর জড়িয়ে হামলে পড়ল বুকে। শরীর কাঁপছে দুজনার। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। তাকালে প্রাণ পাখি উড়ে যেতে চায়। অরুকে বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে উঠে, এত বড় সাহস হয়ে গেছে, আজ তোর পা ভেঙে ফেলবো। এভাবে ভীষণ ভয় পেয়েছে। আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসলো। ঢলে পড়ল অরু তন্ময়ের বুকে। ওকে শক্ত করে 2 হাতে দ্রুত বুকে জড়িয়ে নিল তন্ময়। মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। অশান্ত ভীতু বুকের ভেতরটা এখনো শব্দ করছে। শান্ত হচ্ছে না কোনো মতে। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড়িয়ে আওড়ায়, কিছু যদি হইতো, তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি? কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না? মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব পৌঁছেছেন। তন্ময় অরুকে পাজা কোলে তুলে নেয়। পার্ক থেকে বেরিয়ে আসে, গাড়ির পেছনে শুইয়ে দেয়। আনোয়ার সাহেব মেয়ের মাথা রানে নিয়ে পিছনে বসেছেন। তন্ময় নিজের বাইকের চাবি অয়নের হাতে ধরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। রাস্তায় থাকাকালীন পরিচিত ডাক্তারকে বাসায় আসতে বলে দেন মোস্তফা সাহেব। গাড়ি থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে অরুকে পুনরায় কোলে তুলে নেয়। বাড়িতে ঢুকতেই শোনা যায় সুমিতা বেগমের কান্নার গলা। মুফতি বেগমও হাহাকার করছেন। ওদের ছাড়িয়ে তন্ময় উপরে উঠে সোজা অরুর রুমে ঢুকে ওকে বিছানায় শুইয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান রূপে লাল হয়ে গেছে। বুকটা ছাদ করে উঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙ্গুল এগিয়ে দাগের জায়গায় ছুঁয়ে দেয়। নিজে ঝুঁকে সেখানে ঠোঁট ছোঁয়ায়। বেশ কয়েকবার চুমু বসায়। ধীর গলায় বারংবার বলে, সরি, রিয়েলি ভেরি সরি, আই ডোন্ট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেল, আই এম সরি জান। বেশ কিছু পায়ের শব্দ পেয়ে সরে আসে তন্ময়। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। সাবিহার অবস্থাও ভালো না। সকলের চোখেই জল। কেউই শান্ত নেই। ডাক্তার আসলেন পরপরই। অরুর পাশে বসে ওর হাতের নল দেখলেন, চোখ পরীক্ষা করলেন, কপাল ছুঁয়ে শরীরের তাপ পরীক্ষা করলেন। শরীর দুর্বল, ভীষণ জ্বর এসেছে। ভয়ে এবং আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ওষুধপত্রের নাম লিখে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো। ঔষধের নাম নিয়ে নিজেই আনতে গেল। ঔষধ নিয়ে ফিরে দেখলো সকলে লিভিং রুমে বসে। সুমিতা বেগম দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন। তার এক একটা চিৎকারে বাড়ি কাঁপছে। তোমার এত বড় স্পর্ধা,
তুমি ওই পরিবারের কারণ ধরে আমার মেয়ের গায়ে হাত তোলো? সাহস হয় কি করে তোমার? আমি কি মেয়ে পেলেছি ওদের ওকালতি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে এ বাড়িতে ওদের আর কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুলবে? চাচ্চু যেহেতু কথা বলছে, তন্ময়ের কিছুই বলল না। সে অনেক কিছু বলতে চাচ্ছিল, তবে শেষমেশ সুমিতা বেগমের করুণ মুখশ্রী দেখে কিছু বলল না। ঔষধগুলো সাবিয়ার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন, ছেলেকে রুখতে যাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতো সাহস পেলেন না। তন্ময় যাওয়ার পূর্বে বলে গেল, ওকে দেখা। মাহিন বন্ধু শক্ত মুখ পানে চেয়ে মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে তন্ময় শান্ত গম্ভীর, তবে এই মাস ধরে এসে আগুনের ফুলকি রূপে আছে। অল্পতে ইচ্ছাত করে উঠে ভীষণ রকমের রাগ দেখা দিচ্ছে। প্রেয়সীর বিরহে একদম আগুনে ডুবছে যেন। মাহিন জ্বলন্ত সিগারেট এগিয়ে দিল, লম্বা আঙ্গুলের ভাঁজে সিগারেটটা নিল তন্ময়। সময় নিয়ে গোলাপি ঠোঁটে চেপে ধরল। সামনের টেবিলে সেলফোন কাঁপছে, স্ক্রিনে অরুর কল আসছে। তন্ময় ধরল না, গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখলো কল কেটে যেতে। কতদিন কথা হয় না, কতদিন দেখা হয় না, অনেক দিন, অনেকগুলো দিন হচ্ছে, হাত দিয়ে গুনে নেওয়া যাবে। তবে কেন মনে হচ্ছে শতাব্দী ধরে দেখা হয় না? ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে? ওই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজে গভীরভাবে ক্ষতবিক্ষত হচ্ছে, প্রতিনিয়ত জ্বলে পড়ে অঙ্গার হচ্ছে হৃদয়। এই যন্ত্রণা যে ভীষণ ব্যথিত, প্রচণ্ড যন্ত্রণাদায়ক। আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি ঝুপঝাপ কিছুক্ষণ পরপর বিরতিহীন ভঙ্গিতে নামছে। বর্ষা বদলের দিনগুলো এভাবেই যায়। এই দেখা দেয় রোদ্দুর, আবার পর মুহূর্তে মেঘলা হয়ে ওঠে আসমান। অচিরে নামে পুষ্পবর্ষণ। বিকেল বেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিকে হিমশীতল বাতাস বইতে শুরু করলো, নামলো অঝরে বৃষ্টি। তন্ময় তখনই বেরোলো অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি, ফোরকাস্ট দেখে এসেছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান হতে কি নামছে? মধু? ফোরকাস্টের থেকে জাবেদা বেগমের আবহাওয়ার বেশ ভালো তথ্যসূত্র জানতে পারেন। আজ সকালবেলা তিনি অত্যন্ত দৃঢ় গলায় বলেছেন বৃষ্টি হবে, ছাতা সঙ্গে নিতে। তন্ময় ফোরকাস্টে নজর বুলিয়ে আর তার কথার গুরুত্ব দেয়নি। তন্ময় ভাবছে বৃষ্টির মধ্যেই বাইক টেনে বেরোবে। ও সময় কিছু কলিগস সামনে এসে দাঁড়ালো, কথাবার্তার আসর পাত্র। তন্ময় অগোচরে হুহা বলে নিজের মতামত জানান দিচ্ছে। তার পাশে দাঁড়ানো নারী হলো লাবণ্য, ওদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়। তন্ময় থেকে বয়সে 2 বছরের বড়, কিছুটা উগ্র স্বভাবের, আটশাট পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের উপর পড়তে। এই তো এখনও অস্বস্তিজনক সিচুয়েশনে ফেলেছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে তন্ময়। ভদ্রতাপূর্ণ দূরত্ব বজায় রাখতে সরে এলো। কথা বলা বলির একসময় হঠাৎ করে নজর গেল রাস্তার ওপারে। ছাতা হাতে কামিজ পরিহিত এক ছোটখাটো মেয়ে দাঁড়িয়ে। চমকে ওঠে তন্ময়, আটকে ওঠে হৃদয়। মেয়েটাকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না তার। চটজলদি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে ছুটলো। রাস্তা পেরিয়ে সোজাসুজি থামলো অরুর সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেলতে হলো। ছলছল নয়ন পানে চেয়ে ফর্সা লাল আধাবোচা নাকের পাটা ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরল এক ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ালো জলটুকু মুছতে। পূর্বেই অরু ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকে, অরু। অরু থামে না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতিমধ্যে কামিজ লেপটেছে অঙ্গ প্রত্যঙ্গে। তন্ময় বড় বড় পায়ের ধাপ ফেলে অরুকে আটকায়। ওর সর্বশরীরে নজর বুলিয়ে ভ্রু কুচকে ফেলে, দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে শুধায়, তুই এখানে কি করছিস? এক সরে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানিনী অরু চুপ করে রয়। টু শব্দ করতে রাজি নয়। তন্ময় ছাতা তুলে আনে। ছাতা বন্ধ করে অরু ডান হাত টেনে রাস্তা পেরিয়ে অফিস বিল্ডিং এর সামনে আসে। কলিগদের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিয়ে পার্কিং এ পৌঁছায়। বাইকে চাবি পুড়ে উঠে বসে ভারী গলায় বলে, ওঠ। অরু সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছন ধরে। তবুও তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওই জেদি মুখটা দেখে বাইক স্টার্ট করে। বাইকের গতি সাধারণ, বৃষ্টি এখনো একই গতিতে ঝরছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ ধরে চুপচাপ থাকার মতো মেয়ে তো অরু নয়। এখন অবধি চুপ রয়েছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেবার জন্যই তো তন্ময় মাসের উপর এই ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে। সংযোগ বিচ্ছেদ করেছে সেদিন রাতের ওই ভয়াবহ অনুভূতি বাধ্য করেছে তাকে স্টেপ নিতে, অরুকে শিক্ষা দিতে। এই শিক্ষার কথা মনে থাকলে ভবিষ্যতে এমন করার কথা দ্বিতীয়বার ভাববে না। বাইক এসে থামে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে অরু এখন বাইক থেকে নেমে অভিমানজনিত হৃদয় তুলে ধরবে, কাঁদতে কাঁদতে শুধাবে কেন সে এড়িয়ে বেরিয়েছে। তখন তন্ময় ধমক দিয়ে মিটমাট করে নিবে, ওর পছন্দের বিরিয়ানিও পাঠিয়ে দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। অরু নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল। অন্যদিনের মতো ফিরে তাকালো না, দরজা ধরে উকি ঝুঁকিও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নেয়, সত্যি চলে গেল তার বোকাশোকা অরু, চলে গেল। তন্ময় কি পরিষ্কার দেখছে সে কি এবার একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? তবে কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ ভোগ করেছে তন্ময় নিজে। কিভাবে সহ্য করেছে গত দিনগুলো মেয়েটা জানে।
তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, অবশেষে বাইকে উঠে বসে একটানে চলে যায়। তন্ময় চলে যেতেই দোতলার আধারে বারান্দায় লুকানো মানবছায়া বেরিয়ে আসে, অপলকে দেখে যায় ওই বাইক যাওয়ার রাস্তাটি। জবেদা বেগম আড়ে আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকালেন। তন্ময় সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ টেন্সড দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছে, সাড়া দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে জবজবে শরীর নিয়ে ঢুকেছে। জবেদা বেগম তক্ষুনি আদা চা বসিয়ে দিয়েছেন, চাটা হয়ে এসেছে। কাপে ঢেলে লিভিং রুমে এলেন। তন্ময় এখন সোফায় বসে, মুখ পানের সামনে মোবাইল ফোন ধরে রাখা, ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। জবেদা বেগম ডাকেন, আব্বা। তন্ময় মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়, চুমুক বসিয়ে খেয়াল করে জবেদা বেগম একইভাবে দাঁড়িয়ে, তাই শুধোয়, কিছু বলবে মা? কি হয়েছে তোর? কি হবে? চিন্তিত দেখাচ্ছ তোকে। তেমন কিছু না। তাহলে কেমন কিছু? দেখি, জটার বাঁধিয়েছিস নাকি? বলেই হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসার সম্ভাবনা আছে। বিচলিত গলায় বলেন, খেয়ে দে ওষুধ নিয়ে তারপর রুমে যাবি, ঠান্ডাও বাজিয়েছিস। জবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোনে চোখ ফেলে। অরুকে দুটো কল দিয়েছে, সঙ্গে একটা মেসেজ। মেয়েটা কলও ধরলো না, মেসেজের জবাবও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝি এত অশান্তি লাগছে। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। অরু এর মধ্যে তাদের বাসায় আসেনি, আর ওই কল মেসেজেরও রিপ্লাইও করেনি। তন্ময় ভেবেচিন্তে অফিস থেকে বেরোনোর পূর্বে সাবিহাকে কল করে গলা খাকারি দিয়ে শুধোয়, ঘরে যেতে চাইছিলে না সেদিন? চেয়েছিলাম, তুমি তো নিলে না। আজ বেরো। এখন এই সন্ধেবেলা? হ্যাঁ, মাও নিয়ে যাই, 1 ঘন্টা রাস্তা, আর রাতেই ওখানটা বেশি জাঁকজমকপূর্ণ হয়। সাবিহা আনন্দে লাফিয়ে উঠে উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোচ্ছি ভাইয়া? 7টার পর। আমি ওরদের গিয়ে বলি, দেখবা খুশিতে এরা নাচবে। অফিস শেষ করে তন্ময় বাসায় ফিরে গোসল নেয়। ড্রাইভার চাচাকে কল করে গাড়িটা তাদের বিল্ডিংয়ের পার্কিংয়ে দিয়ে যেতে বলে। তৈরি হতে শুরু করে। অরু প্রায়শই আকার ইঙ্গিত দিয়ে বুঝায় তাকে সাদা শার্টে বেশ মানায়। আজ তন্ময় সাদা শার্ট পরলো, কালো প্যান্টের সাথে হাত ঘড়ি পরে অরুর পছন্দের পারফিউমটা ব্যবহার করলো। চুল সেট করার সময় সাবিহার কল এলো। তন্ময় রিসিভ করতেই সাবিহা বলে, ভাইয়া ওরু তো যেতে চাচ্ছি। তন্ময়ের বুকটা ছ্যাদ করে ওঠে। যার জন্য আয়োজন, সে না গেলে কিভাবে কি? তন্ময় সাবিহার সম্পূর্ণ কথা না শুনেই বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে বল এক্ষুনি রেডি হতে, না হলে। সাবিহা ঠোঁট চেপে হেসে উঠে দুষ্টু স্বরে বলল, ভাই তুমি তো আগেই হাইপার হয়ে যাচ্ছ, আমার পুরো কথাটুকু শুনলে না। আমি বলছিলাম ওরু যেতে চাচ্ছিল না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়ল। গলার স্বর স্বাভাবিক রাখার প্রচেষ্টারত ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আয় তাহলে। সাবিহা তখনও মিটিমিটি হাসছে। তন্ময় এমব্রেসড অনুভব করলো। কল কেটে কপালে আঙ্গুল ঘেঁষে চুপসে রইল। অরু আরও কিছুদিন এমন করলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। জবেদা বেগম যাবেন না, সে বাচ্চাদের মধ্যে যেতে নারাজ। অগত্যা তাকে বাসায় রেখে বেরোতে হলো তন্ময়ের। পার্কিংয়ে ড্রাইভার দাঁড়িয়ে তন্ময়কে দেখে হাসলো। চাবি এগিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো সাবিহা, রুবি, দীপ্ত, আকাশ। আর শেষমেশ ঢুকলো অরু। সে বৃষ্টির রাতের মতো আজও চুপচাপ আছে, মেয়েটা মুখ গোমরা। তন্ময়ের এই প্রথম মনে হলো অরু ভীষণ ভয়ানক। চুপচাপ থেকে তাকে মেরে ফেলতে এই মেয়ের একদিনও লাগবে না। ড্রাইভিংয়ে তন্ময় বসলো পাশে, আকাশ পেছনে, অরু, দীপ্ত, সাবিহা এবং রুবি। গাড়ি বেরিয়ে পড়লো বিল্ডিং থেকে। আকাশ FM চালু করে দিল। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটা রোমান্টিক গান প্লে করা হয়েছে। গানটা মৃদু আওয়াজে বেজে চলেছে। ডান কাঁধের উপরের কর্নারে লুকিং গ্লাসটা তন্ময় কোনা করে সেট করলো। অরুর মুখটা লুকিয়ে অগোচরে দেখলো। দীপ্ত সন্ধিহান চোখে অরুকে আগাগোড়া দেখে নিচ্ছে বারংবার। কিছুক্ষণ পর পর খোঁচা দিচ্ছে, তবুও তাকে কিছুই বলছে না। অরু এক দৃষ্টিতে বাইরেরটা দেখছে। দীপ্ত আর থাকতে পারল না, প্রশ্ন করেই বসলো, অরু আপু, তোমায় কে বকেছে? অরু মাথা ঘুরিয়ে ফিরে তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন হয়ে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। অরু বিড়বিড়িয়ে জানায়, নেই তো, কেউ নেই। তন্ময় স্পষ্ট শুনলো। লুকিং গ্লাসে চোখ নিতে অরুর সঙ্গে চোখাচোখি হলো। অরু দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরেরটা দেখছে। অরুর এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানির রানীর কি হয়েছে? ওর বকবক ছাড়া তো এই ট্রিপ হজম হবে না। কিরে সাবিহা, ওর কি হয়েছে? সাবিয়া মিটিমিটি হেসে বলে, ওরু অভিমান করেছে, অভিমান ভাঙলে ঠিক বকবক শুরু করবে। অরু মুখ ভেঙিয়ে বলল, আমার বইই গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করছি না, বরং নিজেকে হাতের মুঠোয় রাখছি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে।
এত ন্যাকামতো মেয়েদের মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। অরুর কথায়ও কেশে নাকে মুখে পানি উঠে, কাশতে কাশতে চোখের কোণে জল এসে জমে। কোনো মতে বলে, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধেনি তো? তন্ময় কোনো মতে ঠোঁটের হাসিটুকু গিলে নিল। মাথা ভেতরে নেই। অরু যেন কথাটুকু শুনল না, সেভাবেই মাথা বের করে চোখ বুজে আবহাওয়ায় মিশতে মগ্ন। তন্ময় অসহায় অনুভব করলো, মেয়েটা তাকে অবজ্ঞা করায় ডিগ্রি নিয়েছে যেন। আর চোখে তাকিয়ে দেখলো সাবিহা টেনে অরুকে নিজের সাথে মিশিয়ে নিল, কান টেনে শুধালো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? আমি খেয়াল রাখছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে দৃষ্টি রাখে, ওর ভোতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন করে, চোখ বুঝে খেয়াল রাখছিলি? অরু মুখ বাঁকায়, জড়ানো গলায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে মুখখানা ঘুরিয়ে রাখে। হেসে উঠে সাবিহা দুপাশে মাথা দুলিয়ে বলে ওঠে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছেছে স্থির শান্ত শুনশান সড়ক পথে। দেখা মিলল গ্রামীণ সৌন্দর্যের, আরও দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন আগে এই বালির মাঠগুলি ছিল সবুজ ধানক্ষেত। বর্ষায় এই ধানক্ষেত হয়ে যেত স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্ন মাত্র নেই, তবে আছে কিছু গ্রাম বাংলার চিরায়ত প্রাকৃতিক পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালাটার কাজটা তন্ময় নামিয়ে নিল। হিমশীতল বাতাস ছুঁয়ে দিল সর্বশরীর। স্পর্শনীয় অনুভূতি যাত্রাপথ করে তুলেছে নিদারুণ সুখময়। ডান হাতে স্ট্রিং হুইল এবং বাম হাতে গিয়ার শিফট কন্ট্রোলে ব্যস্ত। আখিযুগল নীরব সড়ক পথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসে আকাশ সেলফোনে টাইপিং করছিল। হঠাৎ মুখটা এগিয়ে গলা নামিয়ে তন্ময়ের কানের কাছটায় বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা মেসমেস করছে। পরে গাড়িটা আশেপাশে থামানো যায় না? যা তুই নামবি, আমরা এগোবো, খেয়ে একাই ফিরিস। আচ্ছা খাবো না। চিল ব্রো, এভাবে নিজের বাইকের ঠেট দিতে তোর বিবেকে বাঁধলো না? বাদল না? মাওয়া ফেরিঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক পদ্মা নদীর তীরে। ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গা এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলেই হয়তো বেশি আলোচিত। নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের ক্ষেত্রে বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে, ওদের নিয়ে রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের থেকে জানলো মাওয়াঘাট নাকি রাতে ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, তাই রাত করেই বেরোলো। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়ই। পদ্মা নদী দেখে চোখ ছানা বড়া হলো অরুর। উজ্জ্বল হলো মায়াবী মুখশ্রী। চাঁদের আবির্ভাব পড়া জলের সৌন্দর্য অপলক চোখে দেখলো। সেই ডাগর ডাগর হরিণ টানা চোখে একরাশ মুগ্ধতা। প্রেয়সীর কালো কুচকুচে আখি যুগল দেখে তন্ময়ের ক্ষীণ মনটা নিমিষেই ফুরফুরে হলো। দৃষ্টি হলো দৃশ্যমান রূপে কোমল। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা গেল। ভিড়ের লক্ষণও কিছুটা রয়েছে। পদ্মার বুকে বোট করে অনেকেই এপার ওপার পারাপার করছে, কেউ বা নদী জল ভ্রমণ করছে। উত্তর দিকে নদীর পাড় দিয়ে বড় সরু রাস্তা গিয়েছে, যার এক পাশে রূপালী পদ্ম আর অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম। চাইলে গ্রামের ভেতরটাও ঘুরে ফিরে দেখা যাবে। ছায়া সুনিবিড় গাছগাছালিতে ঢাকা চমৎকার এই গ্রামখানা দেখতে ঘন্টা খানেকেরও প্রয়োজন পড়বে না হয়তো। শহরের কোলাহল আর যান্ত্রিকতা মুক্ত এই গ্রামটি ঘোরার ইচ্ছে ওর সুশ্রী মুখখানাতে লেপটে সে আনমনে প্রশংসা করে চলেছে। ছটফট নয়নে দেখছে সবকিছু। রাতে নদীর বুক পিঠে ওঠার ইচ্ছে সাবিহা, রুবি কিংবা আকাশের নেই। দীপ্ত উল্টো ভয় পায় গভীর নদী। শুধুমাত্র ওরও ভীষণ আগ্রহী ছিল পদ্ম নদীর নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর সর্বমুখ জুড়ে। তন্ময় আড়ালে ওর মুখাভাব দেখে আকাশের উদ্দেশ্যে বলল, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি ওরকে নৌকে চড়িয়ে আসি। অরু আর চোখে তন্ময়ের পানে চেয়ে অভিমানী গলায় বলে, যাব না। তন্ময় অবাক হলো না এবং আর কি বলে মেয়েটাকে মানাবে তাও বুঝে পেল না। সবসময় অরু তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেরিয়েছে, তাকে কখনো এক পা আগাতে হয়নি। সর্বদা মেয়েটা আগ বাড়িয়ে পাশে ছিল। এই প্রথম সে এমন অবস্থার সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদার্পণ ঘটালো সাবিহা। খিদে পাওয়ার বাহানা ধরে বলল, বিনা বললে হবে, দেখা যাবে বাসায় ফিরে কাঁদতে পড়ছিস। বলবি তোকে নদীতে বোট চড়তে দেয়নি, আমরা বরং খেতে যাই, তুই নদী ভ্রমণ করে বাড়ি আসতে ফিরে আয়। কথাটুকু শেষ করে দ্রুত পায়ে সরে পড়ে বাকিদের নিয়ে। দীপ্ত অবশ্য ভয় নিয়ে যেতে চেয়েছিল তন্ময় অরুর সঙ্গে। সাবিহা যেতে দেয়নি, হাত টেনে নিজের সাথে নিয়েছে। অরু দাঁড়িয়ে অন্যদিকে ফিরে। তন্ময় পাশে অদূরে পদ্মঘাট, সেখানে নৌকা বোটের অভাব নেই। আসমানে অপূর্ব এক সুন্দরী চাঁদ জ্বলে আছে, আলোকিত করে রেখেছে চারিপাশ। আজ বুঝি জ্যোৎস্নাময়ী রাত, চারিপাশটা কেমন আলোকময়। তন্ময় কোমল স্বরে শুধায়, নৌকে চড়বি না? অরুর একরক্ষা জবাব, না। কেন? আমার ইচ্ছে। কি হয়েছে? কিছু না।
রাত হচ্ছে, চল। তন্ময় হাত বাড়িয়ে ছোট নরম হাতটা ধরলো, টেনে নিতে লাগলো নিজের সঙ্গে। অরু আর বাদ সাধলো না। ঘাটের সামনে এসে তন্ময় একটা নৌকা ভাড়া করলো। আধা ঘন্টা ঘুরবে নদীর বুকে। অরুর হাত ধরে প্রথমে ওকে নৌকায় উঠতে সাহায্য করলো, পিছু সেও উঠলো। অরু ইতিমধ্যে জুতা জোড়া খুলে বসে পড়েছে। তন্ময় ঠিক ওর সামনে বসলো, নৌকা ছেড়েছে। নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। নদীর বুকে আসমানের নিচে বসা চাঁদের স্পর্শী অরুকে আবেদনকারী মায়াবিনী লাগছে। তন্ময়ের হৃদয়টা কেঁপে উঠল, দৃষ্টি মোহিত হলো। লম্বাটে শ্বাস টেনে নিল অরু। ও সময় তাকাতে দৃষ্টি নিবদ্ধ হয়। তন্ময় তাকিয়ে থাকলে অরু নজর ফিরিয়ে নেয়। তন্ময়ের ঠোঁট জুড়ে ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমায়। মিহি কণ্ঠে ডাকে, আরাবি। অরু চমকায়, চটজলদি ফিরে তাকায়। সচরাচর তন্ময় ওর পুরো নাম ধরে ডাকে না। হঠাৎ করে নামটা শোনবার ভাগ্য হয়। মোহনীয় ওই আঁখি দুটি দেখে জবাব দিবে না ভেবেও শেষমেশ দিল, রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কে? তন্ময় হাসে, নিদারুণ কোমল চোখে চেয়ে থেকে বলে, কিছু তো একটা। কিছুই না। আমাকে যে দেখতে চায় না, পছন্দ করে না, তাকে আর আমি জ্বালাবো না, কাছেও যাব না, কথাও বলবো না। এত ভারী কঠিন শাস্তি? আমি কাছে না গেলে, কথা না বলে বরং সে খুশি, বেঁচে যাবে সে। তন্ময়ের দৃষ্টি অশান্ত হয়। হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদুরে স্বরে ক্ষীণ গলায় সে বলে, বরং সে মারা যাবে। অরু এবারও চমকায়, ছলছল নয়নে চেয়ে রয়। অভিমানী মন গলতে শুরু করে। সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটির সামনে যে সে সর্বদাই অসহায় এবং বেহায়া। তন্ময় হাত বাড়িয়ে ওর অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুজে দেয়। এ সময় বাতাসের তোড়ে নদীর ঝড়ে নৌকা অস্বাভাবিকভাবে হেলে দুলে ওঠে। অরু ভয় পেয়ে সরে আসে। তন্ময়ের শক্তপোক্ত পুরুষালী হাতজোড়া অরুকে ইতিমধ্যে চাপড়ে ধরে, বাহুতে সুরক্ষিত রাখে। আসমান হতে নামে এক ফোঁটা জল। অরু মাথা তুলে আসমানের পানে চায়। জলজল করা চাঁদ মেঘে ঢেকে গিয়েছে, আলোকিত ভাবান নেই, আধারে তলিয়েছে প্রকৃতি। তন্ময় বলল, চাচা দ্রুত ঘাটে নিন। আচ্ছা। ঘাট থেকে বেশ দূরে আছে তারা। কিছু পথ যেতে না যেতে ঝুম বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মুহূর্তে। মাথার উপর মেঘ ঢাকা বিদঘুটে আসমান হতে অঝরে বর্ষণ নামছে। পাগল ঝড় হয় সর্বত্র আধারে এবং অপরিষ্কার। বাতাসের তোড়ে নৌকার বেগতিক অবস্থা। কেন্দ্রাংশ হারিয়ে প্রতিনিয়তই উল্টো দিকে অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময় নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাট এখনো বহুদূর। এমত অবস্থায় মাঝে নিজের সর্বোচ্চ দিয়ে নৌকা পাশেই কোথাও ভেড়ানোর প্রচেষ্টা করছে। বাম দিকে বাঁশবন বাগান। বাঁশবন পেরোলেই মেন রোড। তন্ময় ব্যস্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।